থ্যাংক ইউ। যদি কারো কোশ্চেন? ইয়েস স্যার। আমি স্যার ডক্টর তারিকুল ইসলাম, আমি জানতে চাচ্ছিলাম স্যার আমাদের মাস্টার বা পিএইচডি স্টাডির জন্য কোনো স্পেসিফিক মিনিমাম, ম্যাক্সিমাম বা স্ট্যান্ডার্ড নাম্বার অফ অবজেক্টিভস এবং কোশ্চেন থাকা প্রয়োজন আছে কি? আচ্ছা, ছাত্র যেটা কোশ্চেন করেছেন, বিউটিফুল কোশ্চেন। এটা ডিপেন্ড করবে আপনার এই অবজেক্টিভস এর উপর। যেটাই হোক না কেন, এটা হলো আপনার কন্ট্রিবিউশন কেমন। কোনো পিএইচডি অ্যাওয়ার্ড হয় না যদি সেখানে কন্ট্রিবিউশন বা নোবেলটি না থাকে। এটা হলো পিএইচডির নিয়ম। তাছাড়া আপনি ফিলোসফার হতে পারবেন। আর আর্টিকেলে কিন্তু নোবেলিটি নাও থাকলে হয় ওই কারেন্ট বডিটাকে আপনি পুশ বা অ্যাডভান্স করার জন্য কিছু আছে কিনা। দুটো জিনিস মনে রাখবেন। ফর রাইটিং আ রিসার্চ পেপার অনলি উই রিকোয়ার অ্যাডভান্সমেন্ট। আমার কারেন্ট এই নলেজটুকু আগের সাথে একটু অ্যাড করতে হবে। আর পিএইচডি তে নতুন কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ইউনিক। আর এটা অবশ্যই ডিপেন্ড করে আপনার এইম যেন খুবই রিগুলার হয়, অবজেক্টিভ যেন ভালো হয়। যেমন আমার অবজেক্টিভ ছিল 4টা, রিসার্চ কোশ্চেন ছিল 4টা। এই 4টা অবজেক্টিভ এবং 4টা রিসার্চ কোশ্চেন মিলেই কিন্তু 1 লাখ ওয়ার্ড হয়ে গিয়েছে, 382 পৃষ্ঠার মতো হয়ে গিয়েছে। সুতরাং এটা ডিপেন্ড করবে রিসার্চের উপর, এটা ডিপেন্ড করবে আপনার এইমের উপর আর আপনার সুপারভাইজারের উপর। হতে পারে যে আপনাদের মেডিকেল সায়েন্সের একটা অবজেক্টিভের উপরে ভিত্তি করে আপনাকে একদম জীবন পাঠ করতে হতে পারে। এটা ডিপেন্ড করে ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং এর উপর। এটা অ্যাকচুয়ালি আগে ভাবে বলা যায় না, বা এরকম কোনো প্রপোজিশন নাই যে এই কয়েকটা অবজেক্টিভ থাকতে হবে, এই কয়েকটা রিসার্চ কোশ্চেন থাকতে হবে, না। এটা ডিপেন্ড করবে আপনার প্রবলেমটা কেমন। যেহেতু আপনার রিসার্চে আপনার প্রবলেমের আনসার থাকবে, তাই না? তাহলে প্রবলেমের ডেপথ যেমন হবে, এমটাও এরকম লং সেন্টেন্স হবে। অবজেক্টিভ ওই এমটাকে সেগ্রিগেট করে পয়েন্ট ওয়াইজ হবে, আর প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমাদের ডাব্লিউএস কোশ্চেন হবে। তার মানে এটা ডিপেন্ড করবে স্যার রেসপেক্টিভ প্রবলেম, স্পেসিফিক কোনো স্পেসিফিকেশন আমার জানা। যদি না থাকে আমরা পরে, এখন অনেক কিছু আছে। ইয়েস স্যার, ম্যাডাম। ইয়েস, গুড কোশ্চেন ম্যাডাম। রেশনাল অফ স্টাডি হচ্ছে কন্ট্রিবিউশন বা সিগনিফিকেন্স। হ্যাঁ, যেমন আমি বললাম যে রেশনাল অফ স্টাডি মানে জাস্টিফিকেশন অফ স্টাডি, মানে হোয়াই দিস রিসার্চ, কেন এই রিসার্চটা আপনি করবেন। তাহলে প্রবলেম হলো আপনার হলো, অবশ্য দুইটার মধ্যে অনেকটা মিল আছে। সেটা হলো প্রবলেমটা হচ্ছে যে এই স্টাডিতে এটা বলে নাই, এটা আসলেই করা দরকার, এই স্টাডিতে বলে নাই, বা যা বলছে এটা যথেষ্ট নয়। এটা হলো প্রবলেম। আর জাস্টিফিকেশন বা রেশনাল অফ স্টাডি হচ্ছে যে এই স্টাডিতে এই জন্যই করা দরকার, মানে এটা হলো আপনার এক্সপ্লেনেশন হোয়াই টু রিসার্চ, কেন রিসার্চ করা উচিত। তার মানে কি রেশনাল আপনি বলতে পারবেন। আবার ওই যে ধরে যে স্কলারলি কন্ট্রিবিউশন নাই, সুতরাং আমার এই স্টাডি স্কলারলি কন্ট্রিবিউশন করবে। প্র্যাকটিক্যালিটি, দ্যাট ইজ বিজনেস ওয়ার্ল্ড এরকম কোনো কিছু পাচ্ছে না, সুতরাং আমার রিসার্চে বিজনেসের এই সলিউশনটা থাকবে। প্লাস কনজিউমারের বিষয়টা বলবেন, প্লাস সাস্টেনেবিলিটির কথা বলবেন। পলিসি জাস্টিফিকেশন করতে হয় ম্যাডাম ওভারঅল 4টা দৃষ্টিকোণ থেকে, দ্যাট ইজ স্কলারলি কন্ট্রিবিউশন, কাস্টমার্স পার্সপেক্টিভ, বিজনেস পার্সপেক্টিভ এন্ড পলিসি পার্সপেক্টিভ। কিন্তু প্রবলেমের কোনো ধরা বাধা কোনো কিছু নাই, কারণ প্রবলেমটা ডিপেন্ড করবে আপনার প্রবলেমের উপর আর আগে যারা কি করছে তাদের লিমিটেশনের উপর। অবশ্যই পারতে পারছে। আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি যে উই হ্যাভ বিন সো এনগেজড। প্রথমে এরকম, আশা করি পরে ইনশাআল্লাহ ভালো হবে, শেষ ভালো যায় আল্লাহ। তাহলে আমি তাহলে একটা আগে, ঠিক আছে। এইবার আলহামদুলিল্লাহ লিটারেচার রিভিউ অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো প্রথমত হলো সিস্টেমেটিক, এবং এটা আমি পরে আলোচনা করব। সিস্টেমেটিক মানে সিস্টেমেটিক অর্থাৎ আপনি এই ফিল্ডের যা যা আছে সবগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পরে একদম আপ টু ডেটটা কালেক্ট করার পরে তারপরে আপনি মেটা অ্যানালাইসিস করবেন। তো মেটা অ্যানালাইসিসের একটা মডেল আছে প্রিজমা ফ্রেমওয়ার্ক, ওটাতে আমি 3টা কাজ করেছি, আমি আপনাদেরকে ম্যাচের পরে দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো সেটা হলো যে যতগুলো পোর্টাল আছে আপনাকে ঢুকতে হবে, অরিজিনাল রিসার্চগুলো আপনি কালেক্ট করবেন, আর যেগুলো পারবেন না অ্যাবস্ট্রাক্ট করে নেবেন, কারণ কেউ দেখবে না যে আপনি অরিজিনাল পেপার করছেন না অ্যাবস্ট্রাক্ট করছেন। কিন্তু ফাঁকাও একটা বড় ব্যাপার যে অনেক লিটারেচার মানে ও আসলে অনেক পড়াশোনা করছে, কারণ একটা করে রিসার্চ পেপার আপনাকে কিনতে গেলে, আমার অনেক রিসার্চ পেপার আছে আপনি ডাউনলোড করতে চান আপনাকে $45 দিতে হবে। তা আমাদের এই গরিব দেশে $45 একটা পেপারে যদি হয় তাহলে 350 পেপারের জন্য এত টাকা কে দেবে আমাকে বলেন, তাই না ব্যাপার? তো এই জন্য যা পাবেন
ফ্রি পাবেন সেগুলো আগে নেন, আর ফ্রি পাবেন না সেটা অ্যাবস্ট্রাক্ট থেকে ধার নেন, ওখানে সঙ্গে সঙ্গে আপনার রেফারেন্সটা সাইড করে রেখে দিবেন। করে এইবার আপনি যেটা করবেন একেবারে টেবিল ফর্মে চলে যাবেন। ও এনিওয়ে, টেবিল ফর্মে যাওয়ার আগে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে হবে যে আপনি এই লিটারেচার থেকে কোন কোন আর্টিকেল খুঁজবেন এবং কোন কোন বিষয় দিয়ে খুঁজবেন, কোন কোন সাইটে দিয়ে খুঁজবেন, এগুলো সব বলতে হয় এবং এইটা দিয়ে আপনি কি করবেন সব বলতে হয়, পুরো ম্যাথোডোলজিটা কিন্তু বলতে হয়। আমি শেষে আমার পেপারগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এভাবেই ইন অ্যাডভান্স একটা কোশ্চেন সেট করে ওই ম্যাথোডোলজি ফলো করে এবার আপনাকে সবগুলো লিটারেচার কালেক্ট করতে হবে যতটুকু সম্ভব। করার পরে টেবিল ফর্মে আপনি যে অ্যাজ ইউজুয়াল যেটা করলেন, এরপরে রিপোর্টিং করবেন আলাদা। তারপরে এটাও আপনাকে দেখাতে হবে যে এলিমেন্টারি সার্চে আমি এতটা পেয়েছি, তার একটা স্ন্যাপশটও রাখতে হয় যে আমি সার্চ দিছি এই ওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে, সবগুলো স্ন্যাপশট রেখে দেবেন। কারণ এখন তো কোনো কিছু লুকানোর কোনো কিছু নেই। তাহলে দেখা যাবে রেজাল্ট বলে দেবে স্কোপাস কতটা আর্টিকেল আপনার চলে আসছে। মানে সিস্টেমেটিক মানে হলো কি, কেউ অবিশ্বাস করলে সেও একই কাজ করতে পারে, সেও কিন্তু একই রকম ফাইন্ডিংসই পেয়ে যাবে, কিন্তু ক্রিটিক্যাল লিটারেচার রিভিউ করলে কিন্তু কমন হবে না, আপনার রেজাল্ট আমার রেজাল্ট আলাদা হয়ে যাবে। সো তারপর আপনি রিপোর্টিং করবেন। এই যে আমি বললাম প্রথমত 360টা পেপার আমি পেয়েছিলাম, তারপরে দেখলাম যে অনেকেই ওই অ্যাবস্ট্রাক্টে যা আছে ভেতরে নাই পড়ছি বাদ, আবার অনেক আছে যেটা অন্য ভাষায় লেখা সেটাও বাদ, এরকম একটা বাদটা দিয়ে আমি কাজের জিনিস পাইলাম অনলি 7টা। সুতরাং আমার রিপোর্টিং আসলো এই কয়েকটা, এই যে পুরো সেটটা আমি বললাম। এরপরে কত সালে কোন কাজ হয়েছে, কে কোন মেথডোলজি ইউজ করেছে, কোন দেশের ইনভলভমেন্ট বেশি, অ্যাফিলিয়েটেড কান্ট্রি কোনটা, কি পেয়েছে এবং প্রত্যেকটা লিমিটেশন কি, এবং তারপরে এগুলোর উপর ভিত্তি করে কি করা যায় তার একটা মডেলিং করে ছেড়ে দিতে হবে। এবং পুরাটাই হলো ডকুমেন্টেড, প্রত্যেকটা স্টেজে যা যা করবেন প্রুফ রেখে দিতে হবে, যে কোনো সময় চ্যালেঞ্জ করলে আপনি সব কিছু আপনাকে দিতে হবে। কিন্তু নরমাল ক্রিটিক্যাল লিটারেচার রিভিউতে এরকম কোনো কিছু নেই। আমি বলছি আপনি করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হতেই পারে। সো লিটারেচার রিভিউ হলো দুইটা। পিএইচডির জন্য সিস্টেমেটিক লিটারেচার রিভিউ মাস্ট, এটা আপনাকে প্রথমেই করাই দিবি। এবং তারপরে স্যার অলরেডি যেটা বললাম, প্লিজ কিপ আপডেটেড অ্যান্ড কিপ সাম নিউ রিসার্চ টিল দ্য এন্ড। আর ক্রিটিক্যাল তো আমি বললাম, ওই যে গাছের একটা পাতা কেউ নিয়ে আসছে, কেউ একটা মূল নিয়ে আসছে, যে যতটুকু বুঝছে সে ততটুকু রিপোর্ট করছে এবং ওখান থেকে সে তার প্রবলেমকে প্রবলেমেটাইজ করছে। কিন্তু ক্রিটিক্যাল লিটারেচার রিভিউ হলো ইন ডেপথ ব্যাপার, কেমন? সো এটাই হলো আমাদের রিসার্চ গ্যাপ এন অবজেক্টিভ এবং রিসার্চ কোশ্চেন বের করার মেইন বিষয়। এটা ছাড়া হবে না। তার মানে কি, রিসার্চ শুরুই হবে আপনার লিটারেচার রিভিউ। হাউএভার, যেহেতু আমরা রিসার্চ পেপার লেখার কথা বলছি, রিসার্চ পেপারের জন্য কত কিছু লাগে। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যেতে আলাদা একটা মেথডোলজি, ওটা দিয়ে একটা পেপার করা যায়, কিন্তু নরমাল পেপারের জন্য আপনি ক্রিটিক্যাল লিটারেচার রিভিউ করতে পারেন। এক্সিস্টিং জিনিসগুলো ক্রিটিক্যালি করলে হয়ে যায়। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যেতে আলাদা একটা মেথডোলজি। সো লিটারেচার রিভিউর মাধ্যমে কি পাবো, আমাদের প্রবলেমটা প্রিসাইজ হবে, হ্যাঁ, এবং সেটা হলো এইরকম, মানে কি একদম ফানেলিং এর মতো, যে বিশাল সমুদ্রের মধ্যে থেকে টুক টুক করে শেষের দিকে যে এক ফোঁটা পানি পড়ে, দ্যাট ইজ ইউর এইম অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ। সো এই জিনিসটা আমাদেরকে খুবই কিন্তু এই ফানেলিং, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। কেমন? অলরেডি আমরা লিটারেচার রিভিউ নিয়ে অনেক কথা বলছি, রাইট? সো এই কিভাবে করবো এটা একটা ফ্যাক্টর। আপনি অ্যাপ্রোচটা ডিরেক্টও করতে পারেন, ইনডিরেক্টও করতে পারেন, এবং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে। এখন 2024 এর সব কাজ আপনি 5 মিনিটে করবেন, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন তো 2025 যত কাজ পাবেন প্রেজেন্ট ইন্ডিফিনিটে করবেন, কিন্তু এর আগে যত কাজ আছে সব 5 মিনিটে করবেন। যেটা করবেন না, অমুক সেট দেন, অমুক সেট দেন, অমুক সেট দেন, অমুক সেট দেন, এরকম করলে দেখা গেল যে অ্যাকচুয়ালি আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি নেই। ল্যাঙ্গুয়েজটা খুবই পলিশিং হতে হবে এবং সিমিলার স্টাডিগুলোকে গ্র্যাবিং করতে হবে, এবং শেষে এসে বলতে হবে যে আসলে এইটা করা হয়নি, আমি এইটা করতে চাই, এত গল্প বলার পরে। এবং আপডেটেড, কারণ গার্বেজ ইন গার্বেজ আউট। শেষে প্রত্যেকটা জার্নাল বলে দেয়, শেষে এখন অনেক জার্নাল শুরু করেছে যে যদি আপনি স্কপাস নন ইন্ডেক্স ইউজ করে থাকেন যথাসম্ভব বাদ দিয়ে দেন, কারণ তারা চেক করে। অনেক পেপার অ্যাকসেপ্ট হয় না, এর কারণ হচ্ছে ইনপুট ভালো না। তো ইনপুট আর আমাদের রিসার্চ পেপারটা আউটপুট, তাই না? তাহলে ইনপুট যদি পোর হয়, আউটপুট কি ভালো হবে?
আপনি বললেন ভালো বিরিয়ানি রান্না করে দাও, কিন্তু গরম মশলা নাই, গোশত নাই, দা খুঁজে পাওয়া শুধু হাড় আর হাড়, তাহলে তো মুশকিল অবস্থা, তাই না? তো রান্না করবো বিরিয়ানি, গোশত আমরা না আনি, হ্যাঁ, তাহলে কেমন করে হবে বলেন? গোশত আনতে হবে, তাহলে বিরিয়ানি রান্নাটাও ভালো হবে। সুতরাং লিটারেচার রিভিউ ইন্ডেক্স জার্নাল থেকে করবেন, ক্রিটিক্যালি করবেন, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে এমন ভাবে কানেক্ট করবেন গল্পের মতো মনে হবে, যেটা আমরা একাডেমিক রাইটিং এ বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, পিএইচডি স্টুডেন্ট যারা আছে তারা এখানে ভুল করে, সেটা হলো এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এইটা না থাকলে কোনো পিএইচডি হয় না এখন 99.99% টাইম। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ লিটারেচার, মানে একটা হলো জেনারেল লিটারেচার, একটা হলো মিনারেল লিটারেচার। স্যার জেনারেল ওয়াটার আর মিনারেল ওয়াটার কোনটার দাম বেশি স্যার? মিনারেলের দাম বেশি। সুতরাং লিটারেচার রিভিউ নরমাল যেটা আপনার ফিল্ডে পেয়েছেন সেটা জেনারেল, আর যখন থিওরি রিলেটেড বিষয় সেটা কিন্তু হলো মিনারেল। আপনার স্টাডিটা এক বা একাধিক থিওরি দিয়ে আপনাকে ব্লেন্ড করতে হবে। এই থিওরিটাই হলো আপনার রিসার্চের হলো স্টিয়ারিং, এবং এই থিওরিতে আপনার কন্ট্রিবিউশন থাকবে। তো এই থিওরিটা দুটো রকম, অ্যাডপ্টেড আর অ্যাডাপ্টেড। সেটা কি? এই যে দেখেন, এটা একটা এক্সিস্টিং থিওরি। এই থিওরিটা হলো কি, যে কোনো একটা বিজনেস আসলে ভালো করবে কি করবে না 5টা পয়েন্টের উপর নির্ভর করবে। এটা আমার কথা না, ওই যে রেফারেন্স দিয়েছি। অতএব আমিও দেখতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে এই ফার্মটা আসলে ভালো করবে কি করবে না আমি দেখতে চাই, এবং পয়েন্ট হলো এইটা, আমি নক করে দেখতে চাই যে আসলেই স্বাস্থ্যটা কেমন। সো আমি একটা রিসার্চ করতে চাই যে নতুন একটা ফার্ম এসছে বা নতুন একটা মেডিসিন কোম্পানি এসছে, তারা এরকম একটা জিনিস প্রডিউস করতে চায়, তা আসলে সেটা কম্পিটিটিভ হবে কিনা, ভালো হবে কিনা আমি রিসার্চ করতে চাই। তখন এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের এই থিওরিটা ধরেন, অনেকগুলো থিওরির মধ্যে এটা একটা ইউজ করবেন। এরকম 1000 থিওরি আছে, আপনি যে কোনো একটা করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, একটাই চূড়ান্ত না। সো যা আছে সেটা হলো দেখেন অ্যাডপ্টেড। আমি এখানে কোনো চেঞ্জ করি নাই, কোনো চেঞ্জ করি নাই। যেমন আমরা ডিমান্ড আর সাপ্লাই থিওরি বললাম, যে হোয়েন মনে করেন এবার সাপ্লাই থিওরি বলি, হোয়েন প্রাইস ইজ হাই সাপ্লাই ইজ অলসো হাই, কারণ সাপ্লাইয়াররা নতুন নতুন আরো মার্কেটে নিয়ে আসে। আমরা করোনার টিকিটের মানে টিকার কথাই বলি, ওই সময় প্রাইস অনেক বেশি ছিল, দেখা গেল অ্যাস্ট্রাজেনেকা থেকে শুরু করে মডার্ন আর সবাই দর করে চলে আসলো। কেন? প্রাইস ইজ হাই সাপ্লাই ইজ অলসো হাই। এটা অনেক ভালো, এটা অনেক ভালো। তার মানে ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি বা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থিওরি অথবা সাপ্লাই অ্যান্ড প্রাইস থিওরি, এগুলো আমরা নিয়ে আসবো। জাস্ট আমি কমন কিছু বিষয় বলছি, সো দ্যাট বিকামস আন্ডারস্ট্যান্ডেবল টু অল। আপনি যে কাজ করবেন ওই কাজের থিওরি কি আছে এটা আপনাকে একটু স্টাডি করে নিয়ে এক বা একাধিক থিওরি আপনাকে ইউজ করতে হবে। ওভাবে ইউজ করলে হলো অ্যাডপ্টেড, আর যদি এভাবে ইউজ করেন সেটা হলো অ্যাডাপ্টেড। মানে কি, আমি একটু চেঞ্জ করেছি, আমি চেঞ্জ করেছি, মানে কি ওখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করেছি। এটা আমার রিসার্চে। বাংলাদেশের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আসলে প্রডিউসাররা কি চিন্তা করছে এটা ডিপেন্ড করবে অনেকগুলো ভ্যারিয়েবলসের উপর। দ্যাট ইজ এই যে ফোর্সগুলো থাকবে, তারপরে তারা ওই যে একটা থিওরি রিজোর্স বেসড বলা হয়, যে আসলে কোনো জিনিস রিজোর্স হওয়ার জন্য ওই 4টা জিনিস থাকা প্রয়োজন, এবং ওই রিসোর্সটা নলেজও একটা বড় রিসোর্স, কারণ যদি নলেজটা সঠিক জায়গা থেকে অর্জন করা হয়, সেটা যদি ব্যবহার করা হয়, সেটা যদি প্রচার করা হয়, এবং সেটা যদি কাজে লাগানো হয়। সুতরাং এইটাই হলো বিভিন্ন থিওরি থেকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ সবগুলোকে একসাথে তো আর কেউ বলে নাই। সুতরাং আমি সবখান থেকে একটু একটু করে নিয়ে একটা জিনিস দাঁড় করিয়েছি, দ্যাট ইজ কল্ড অ্যাডাপ্টিভ। আর যদি একটাই হুবহু যা, সেটা হলো অ্যাডপ্টিভ। এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এটা না থাকলে কিন্তু আপনার রিসার্চ দুর্বল হয়ে যাবে, ফাউন্ডেশন খুব দুর্বল হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটা কি আমাদের ভেরি মিনারেল লিটারেচার? ইয়েস স্যার। আমরা যখন লিটারেচারকে রিরাইট করব, রাইট করার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের লিটারেচার গুলো হয়, সেক্ষেত্রে আমরা পাঁচটি ডিফিনিট ব্যবহার করি, এবং রিসেন্ট ইয়ারের জন্য প্রেজেন্ট ডিফিনিট। এক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কোনো নির্দেশনা আছে কিনা, যে আমরা সেটা কিভাবে? থ্যাংক ইউ স্যার, এটাই কোশ্চেন, রাইট? অ্যাক্টিভ ভয়েস ইউজ করবেন, কারণ প্যাসিভ মানে তো ওর কোমর ভেঙে দেয়। প্যাসিভ মানে হলো কোমর ভেঙে দেওয়া, মানে সাবজেক্ট নাই, রাইট? অতএব একাডেমিক রাইটিং আমাদের পরে আসবে, অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করবেন। উইক ভার্ব
অ্যাভয়েড করবেন, তাহলে আপনার প্যারাগ্রাফ স্ট্রং হবে, লিটারেচার রিভিউ স্ট্রং হবে। ঠিক আছে? Yes. Sir, Yes. thank you for your nice presentation. Actually, I want to know, actually you do research based on conceptual framework or theoretical framework. Both we can use it, but can you tell us which one can bring good output for research in the field of research? Conceptual framework or theoretical framework? Okay, thank you sir for your nice question. Sir has asked two questions, that which model is the very effective one. এটাও ডিপেন্ড করবে স্যার প্রবলেমের উপর। যদি আমি দেখতে চাই যে যেমন আমরা ট্যাব ইউজ করি, টেকনোলজিক্যাল অ্যাডাপশন মডেল, ওটা যে তোমার যে মডেল আগে থেকে দাঁড় করা আছে ওটাতে কেউ হাত দেয় না, তার মানে আমি যা চাই সেটা হুবহু ওখানেই আছে, যে একজন একটা টেকনোলজি কিভাবে ইউজ করে, ওখানে সবগুলো কম্পোনেন্ট ভ্যারিয়েবলস গুলো আছে। তো আমি যা করতে চাই হুবহু যদি সেখানে থাকে, তাহলে তো আমার নতুন করে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। তো এক্সিস্টিং মডেল ইউজ করলে যেটা সুবিধা সেটা হলো রিভিউয়াররা মুখ বন্ধ করে থাকে, যে এক্সিস্টিং একটা ফ্রেমওয়ার্ক সে ইউজ করেছে, তো স্বাভাবিকভাবে তখন তারা অনেক কিছু বলে। তো এই অর্থে মনে করেন প্রবলেমের উপর বেস করে সেটা ইফেক্টিভ হতে পারে। আর পরেরটা যেটা আমরা বললাম, যেহেতু আমি আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করেছি, যেহেতু আমি ওই আরো মজার ব্যাপার হলো, আপনি যেহেতু জানেন 5 ফোর্সেস, আমার মডেলে কিন্তু একটা ফোর্স নাই। কেন নাই? কারণ বর্তমানে কম্পিটিটিভ আমাদের এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে হালাল সার্টিফিকেট সেভাবে হয়নি, সুতরাং ইন্টারনাল রাইভালরি নেই। তার মানে কি আমি ওই মডেলটা হুবহু ব্যবহার করতে পারছি না। যদি এটা মালয়েশিয়ান স্টাডি হতো, যদি এটা ইন্দোনেশিয়ান স্টাডি হতো, যদি ব্রুনাইন স্টাডি হতো, একটা পেপার লিখতে গেলে শুধু ওটাই যথেষ্ট ছিল, রাইট? সোসাইটি ডিপেন্ড করবে প্রবলেমের উপরে, এম এন্ড অবজেক্টিভস এর উপরে, রাইট? Thank you, sir. থ্যাংক ইউ। আমরা একটু আগাই, রাইট? অনেক কিছু আছে। এইবার আসলে লাস্ট জিনিস, তার মানে বুঝতে পারছেন এখনো কিন্তু আমরা রান্না শুরু করিনি, এখন রান্না করা শুরু করলাম। এতক্ষণ কিন্তু কাঁচামাল সংগ্রহ করলাম, বুঝলেন নাই? চাল ধুয়ে নিছি, গোশতটা ঝেড়ে কাপড়ের মধ্যে বেঁধে রাখছি যেন পানিটা বিক্রানো থাকে, তাই না স্যার? গুড। এইবার আমরা রান্না শুরু করে দেব। এখন দেখতে হবে আমরা রান্নাটা কিভাবে করব, এটাই হলো ম্যাথোডোলজি। তো দেখেন অ্যাপ্রোচ, একটা হলো কোয়ান্টিটেটিভ, এটা আমি খুব বেশি বলবো না, কারণ অধিকাংশ মানুষই কোয়ান্টিটেটিভ স্টাডি করে, এটা আপনারা ভালো জানেন। আইদার এক্সপেরিমেন্টাল রিসার্চ করে, অ্যানালাইসিস কোয়ান্টিটেটিভ করে, অথবা পুরোটাই কোয়ান্টিটেটিভ রিসার্চ করে। যেমন ওই যে আমরা যদি বলি যে প্রাইস 2 টাকা বেড়েছে, ডিমান্ড কতটুকু কমছে বা কতটুকু বাড়ছে, সুতরাং পুরোটাই কোয়ান্টিফিকেশনের ভ্যারিয়েবলস। 2 টাকা বাড়ছে, ডিমান্ড মনে করেন 100-200 ইউনিট বাড়ছে বা কমছে, অথবা সাপ্লাই এতটুকু প্রোডিউসাররা নিয়ে আসতে, এইটা। সো এই পুরোটাই কিন্তু নিউমেরিক্যাল ডাটা। যখন পুরোটাই নিউমেরিক্যাল ডাটা, সুতরাং আমরা এটাকে পিওর কোয়ান্টিটেটিভ রিসার্চ করি। পয়েন্ট টু নোট, অনেকে এটা আমরা বুঝি না, বোঝার জন্য আমি শেয়ার করছি। সেটা হলো পিওর কোয়ান্টিটেটিভ হলো কোয়ান্টিটেটিভই থাকবে। যেমন প্রাইস 2 টাকা বাড়ছে, ডিমান্ড এর অবস্থা এরকম, সাপ্লাইয়ের অবস্থা এরকম, তার মানে কি প্রাইসও পরিমাণ দিয়ে স্পেসিফাই করা যায়, ডিমান্ডটাও কিন্তু ইউনিট দিয়ে, সংখ্যা দিয়ে স্পেসিফাই করা যায়। দ্যাট ইজ পিওর কোয়ান্টিটি। আর আরেকটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, বাট ফুল কোয়ান্টিটেটিভ না, ওটাকে কোয়ালিটেটিভও বলা হয়, কোয়ান্টিটেটিভও বলা হয়। সেটা কি? যে আজকে আপনারা এই সেশনের পরে প্রথম সেশন আপনার কেমন লাগছে? 1 2 3 4 5, 1 খুব ভালো, 2 মোটামুটি ভালো, 3 বলতে পারতেছি, 4 খারাপ, 5 খুব খারাপ, রাইট? সো এই যে দেখেন, এই যে পারসেপশন, আচ্ছা বলেন তো আপনার পারসেপশন এটা কিন্তু ভেতরের ব্যাপার, আসলে এটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, কিন্তু ওইটাকে আমি একটু সংখ্যায় মাপতে চাই, যদিও খুব কঠিন। যে আমি এই যে লাল চা খেয়েছি আর ওখানে পরোটা খেয়েছি, পরোটার সাথে একরকম আর লাল চা চিনি ছাড়া তার সাথে একরকম, দুইটার গড় কত কেমন করে বলবো? পারবো না। পরোটা খেয়েছি আর লাল চা খেয়েছি, দুইটার গড় কত কেমন করে বলবো? কিন্তু আমি বলতে পারবো যে পরোটাটা এরকম এরকম, লাল চাটা এরকম এরকম। কিন্তু এটাকে আমরা যদি বলি যে এটাকে আপনি কতটুকু মজা পেলেন, এটাকে আপনি কতটুকু মজা পেলেন, এইটা যদি আমরা মাপতে যাই তাহলে সঠিক মাপা যাবে না। কিন্তু আমরা এখানেই ভুলটা করি, সবাই আমরা এখানেই করতে চাই। অথচ এই স্টাডিটা আপনি পিওর যদি কোয়ালিটেটিভ করেন, কেউ কোনো কথা বলতে পারবেন না।
আমেরিকান রিসার্চার এরকম করে ধরে ফেলে, বলো তুমি একটা কলা খাইছো একটা আম খাইছো এভারেজ কত? হ্যাঁ, ইকোনমিক্স এর দৃষ্টিকোণ থেকে আমরা প্রাইস দিয়ে এটাকে চিন্তা করি, প্রথম কলার দাম এত, দ্বিতীয় কলার দাম এত, তৃতীয় কলার দাম এত, আস্তে আস্তে ডিমিনিশিং ভাবে কমে, দ্যাট ইজ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন টেকনোলজি, MRTS। ওটা অন্যভাবে করা যাবে, কিন্তু তাও তো টাকার ফিগারে করতে হচ্ছে, তাই না? সো যদি ফিগার হয় দ্যাট ইজ কোয়ান্টিটি, পিওর কোয়ান্টিটি। বাট অনেক সময় কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমরা স্কেল দিয়ে মেপেও কোয়ান্টিফাই করার চেষ্টা করি, ওটাকেও কোয়ান্টিটেটিভ বলা হয়, বাট 100% পিওর কোয়ান্টিটেটিভ না। দ্যাটস দ্য রিয়েলিটি। আমি একেবারে কনক্রিট ডিসক্রিপশন করে দিলাম, এবং এটা আমেরিকানরাই বলে। এই জন্য তারা যখন এরকম পারসেপশন ওরিয়েন্টেড হয়, তারা কখনো কোয়ান্টিফিকেশন মেজারে যায় না, কারণ অনেক প্রশ্নের উত্তর আপনি দিতেই পারবেন, অনেকগুলো উত্তর, প্রথমটা গুড গুড গুড, তারপরে সময় নেই, ধীরে 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 কিন্তু ওর উপরে ভিত্তি করে কি রেজাল্ট হবে। আর আপনারা যদি বলা হয় ম্যাডাম বলেন প্রথম সেশনটা আপনার কেমন লাগছে, আর বলেন না, একেবারে বোরিং। কেন বোরিং ম্যাডাম? আর বলেন না, কিছু তো বলতে পারবেন। তার উপর ভিত্তি করে আপনি অ্যাসেসমেন্ট করেন, আনসারটা রিয়াল আসবে। সো পরেরটা হলো কোয়ালিটেটিভ। এ নিয়ে আমাদের অনেক বিষয় আছে, যে আমরা কোন একটা বিষয় যখন খুব বেশি জানি না, সে সম্পর্কে রিগোরাস তথ্য এক্সট্রাক্ট করবো, দ্যাট ইজ কোয়ালিটেটিভ, দ্যাট ইজ সামথিং ভেরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আর মিক্সড হলো কম্বিনেশন অফ টু, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, দুটাকে আমরা বলি মিক্সড মেথডের স্টাডি। আর এক্সপেরিমেন্টাল হচ্ছে ল্যাব ডিল বা সাবজেক্ট উইথ ভ্যারিয়েবলস। এটা আমি একটু বলি আপনাদেরকে, আপনারা যারা সায়েন্সের আছেন, বাট আমি একটা কমন ইস্যু বলি জাস্ট বোঝার জন্য, ম্যাথোডলজি ইজ দ্য সেম। সেটা হলো এই এক্সপেরিমেন্ট আমরা ল্যাবে করতে পারি, জমিতে করতে পারি, আবার কোনো পেশেন্টের মধ্যেও তো করতে পারি, তাই না? এক্সপেরিমেন্ট বিভিন্ন ভাবে করা যায়। সুতরাং ফিল্ড ল্যাবে করলে ল্যাব, ওটা আমার রিসার্চের একটা অবজেক্ট, ফিল্ড হলো ফিল্ড। আর কাস্টমারের উপরে করি আমরা, তাকে অবজেক্ট বলা যায় না, রিসার্চের ভাষায় তাকে সাবজেক্ট বলতে হয়। আর অবজেক্ট হলো অন্য কিছু, এবং আমরা ভ্যারিয়েবলস গুলো মেজার করব, এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সেটা হলো আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। জমিতে আমরা দেখি এই যে চারা রোপণ করা হয়েছে, এই যে ধানের চারা 5টা 7টা করে রোপণ করা হয়েছে, এখান থেকে কিন্তু ধান আসবে, ভাত আসবে, আমরা পেটে যাবে। সো রিসার্চ প্রবলেম হলো যে কোনটা সবথেকে ইফেক্টিভ, এটা নিয়ে রিসার্চ সেই অর্থে সেভাবে করা হয়নি, প্রবলেম। এবং ইসলামের দৃষ্টিকোণ, যেহেতু আমি সব সাস্টেনেবিলিটি দৃষ্টিকোণ থেকে করি এবং হালালের পার্সপেক্টিভে করি, এই পার্সপেক্টিভে করাই হয়নি, প্রবলেমটাকে আমি আরো একটু স্পেসিফাই করে দিলাম। তাহলে আমাদের কি করতে হবে? আমি লিটারেচার খুঁজলাম, কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 261, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতান আম্বাতাত সাবআ সানাবিলা। আল্লাহ একটা করে চারার কথা বলেছেন, এবং এই একটা করে চারা, এটা হলো আমার একটা বিষয়, এবং এই একটা করে চারা 2টা 3টা 4টা 5টা 8টা 9টা পর্যন্ত রোপণ করে আমি দেখতে চাই ইফেক্টটা কেমন হবে এক্সপেরিমেন্ট জমির মধ্যে। যেহেতু কোরআন একটার কথা বলছে, 4 বছর আমি রিসার্চ করেছি এটা, এবং দেখা গেল যে একটা করতে সর্বোচ্চ ফলন হয়, 2টাতে আরেকটু কমে, 3টাতে আরেকটু কমে, 4টাতে আরেকটু কমে, 5টাতে আরেকটু কমে। যত আপনি চারার পরিমাণ বাড়াবেন, উৎপাদন তত বেশি কমে। তার মানে কজ আর ইফেক্টের মধ্যে একটা সম্পর্ক আছে। মানে কি? সিডলিং নাম্বারস আর প্রোডাকশন, নাম্বারস আর প্রোডাকশন, এটা কিন্তু বাড়া কমা ফ্লাকচুয়েট করতেছে। এবং সর্বোচ্চ ধান হয়েছে, আমি নাটোরের ভাগনগরে করেছিলাম, ছাড় ধানে 31 মণ 22 কেজি 1 বিঘাতে, এবং দেশি জাত। তো এটা কোরআনুল কারীমের রিসার্চ, এটা হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবং আরেকটা আয়াত সূরা ইউসুফ 37 নম্বর আয়াত, ফামা হাসাবতুম ফাজারুহু বিসুমবুলি, তোমরা শীষ সহ বীজ রেখে দিবে। ইউসুফ আলাইহিস সালাম রেখে দিয়েছিলেন। তো আমি এই আয়াতটি নিয়ে গবেষণা করছি 3-4 বছর, যে বীজটা শীষ সহ রেখে দেওয়া হয় ধানেরই, সেইটার 4-5 বছর ওভাবেই থাকে, পোকা ধরে না। এবং মায়ের পেটে যেমন বাচ্চা ভালো থাকে, শীষের সাথে বীজটা ভালো থাকে। আর ভালো বীজ ভালো ফসল, হাইপোথিসিস। ভালো বীজ ভালো ফসল, এই হাইপোথিসিস, দিস ইজ রিয়েল হাইপোথিসিস। আর আমরা হাইপোথিসিস করি হলো বাদ দেওয়ার জন্য, কিন্তু দ্যাট ইজ রিয়েল হাইপোথিসিস, যে ভালো বীজে ভালো ফলন। এখন আমরা যদি বলি ভালো বীজের ক্রাইটেরিয়া কি? ময়েশ্চার ভালো হতে হবে, কালার ভালো হতে হবে, গজানোর হার ভালো হতে হবে। এটাকে আমরা বলি এমব্রো, তারপর হচ্ছে ময়েশ্চার, তারপরে আমরা জার্মিনেশন রেট, এগুলো বলি এগ্রিকালচারাল রিসার্চের দৃষ্টিকোণ থেকে। সো আমি দেখলাম ল্যাবের মধ্যে এটা আমি রিসার্চ করলাম 2-3 বছর। স্যার জানেন এগ্রিকালচার ফ্যাকাল্টির সাথে, যে কোরআনুল কারীমের আলোকে যে বীজ আমরা রেখে দিয়েছিলাম, ওটা তো আঘাত পাইনি,
বছরের শেষে এরকম করে হাত দিয়ে ঝুরঝুর করে ফেলে দিয়ে ভিজিয়ে ট্রেতে রেখে দিলাম। কয়েকটা এক্সপেরিমেন্ট চালাইছি, সব সময় এই যে আল কোরআনের আলোকে যেটা রাখা হয়েছে ওটা 100% গজায়। সুবহানাল্লাহ। আর বাকিগুলো মার্কেট থেকে আরো নিয়ে আসছি 4-5টা ভ্যারাইটি, হাইব্রিড থেকে শুরু করে হাইব্রিড, ইনব্রিড, কোনটা 60% গজায়, কোনটা 62, সর্বোচ্চ একটা গজাইছে 75%, তার মানে ওটাও 25% অপচয়। এই বীজের সাথে এবার বাকি বীজের প্রোডাক্টিভিটি আমি মেজার করব, এক্সপেরিমেন্ট করব। দেখা গেল আল কোরআনের আলোকে যে বীজ তার ফলন সবার থেকে ভালো। এবং এবার দেখেন পরিবেশগত সাস্টেইনেবিলিটি কি, আমার এই বীজের মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, পরিবেশ বান্ধব, কোনো পোকা আমি মারিনি। এবং দিবসের শেষে ওই বস্তার উপর লেখা থাকে বিষ মেশানো খাবার হিসেবে ব্যবহার করা, আমরা সবাই জানি। এই জন্য রিসার্চ এমন কিছু করবেন যেটা মানুষ বোঝে, তাছাড়া মানুষের অ্যাটাচমেন্ট থাকবে না, এমন কিছু বলবো আমরা মানুষ বোঝেই হবে। কিন্তু এই যে বীজ রেখে দেওয়া হয়েছে নিজের মতো করে 2 কেজি ইউজ করেন, বাকি 5 কেজি আমাদের গ্রাম কালচার, জামাইকে ডেকে পিঠা করা যায়, বুঝেছেন? কিন্তু এই বস্তায় বিষ মিশানো বীজ, এটা দিয়ে পিঠা করা যাবে না, কারণ আছে মাখানো বিষ। কিন্তু এই যে আমি ফেলে দিচ্ছি তখন আমার মনটা করে ইস ইস অপচয় করছি আমি। সো এই যে দেখেন দুটো এক্সপেরিমেন্ট করলাম এন্ড আই হ্যাভ প্রুভ দিস এক্সপেরিমেন্ট। তাহলে বুঝতে পারছেন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার আপনাদেরকে বলি, আমি যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটাতে আছি ইনশাআল্লাহ, তো সেখানে আমার এই আইডিয়াটাই থ্রো করেছি, কারণ ফার্মাররা একটা একটা করে রোপণ করতে চায় না, ও যা পারে এরকম করে রোপণ করে দেয়। এই জন্য আমাদের একটা মেশিন ব্যবহার করতে হবে, যে মেশিন একটা একটা করে রোপণ করবে, বেশি কখনোই করবে না। ও বাই ডিফল্ট একটা, যদি এইটা আমরা মেশিন দিয়ে দিতে পারি ফার্মারকে, তাহলে অপচয় 8 গুণ কমে গেল। এবং আরো আপনাদেরকে বলি, কলম নাই, আচ্ছা দেখ সমস্যা নেই স্যার, কি সময় একটা মার্কার দেওয়া। ইয়েস, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো এই যে এখন আমাদের শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনারা সবাই বুঝবেন ইনশাআল্লাহ। সেটা হলো এই যে এখন আমাদের প্রোডাকশন ফাংশনটা আছে এইরকম, কিউ আমাদের আছে হলো ফাংশন অফ জাস্ট সিড, কিন্তু আমাদের এখানে আরো লেবার, তারপরে মনে করেন ফার্টিলাইজার, তারপরে মনে করেন ইরিগেশন, এগুলো কিন্তু এখনো আমরা দেখাতে পারি নাই। আমরা এইটা এখন প্রুভ করছি সিড। এই সিডটা যদি আবার হয় কোরআন কারিমের আলোকে রাখা, এর ইফেক্টিভনেস আরো বেড়ে যাবে। এবং সিড যেহেতু একটা, ফার্টিলাইজার আরো কম হবে, ইরিগেশন আরো কম লাগবে, লেবার আরো কম লাগবে, প্রোডাকশন কস্ট আরো কমে যাবে। এবং এটাকে আমরা এই যে ডেরিভেটিভ আপনার ফার্স্ট অর্ডার, তারপরে মনে করেন 0, তারপরে ডেরিভেটিভ আমাদের সেকেন্ড অর্ডার লেস দ্যান 0, এই সেকেন্ড অর্ডারে যে এটা কিন্তু প্রফিট মানে প্রোডাকশন ম্যাক্সিমাইজ হয়। সুতরাং এই প্রজেক্টটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থ্রো করেছি। পরিবেশ বান্ধব, সাস্টেনেবল, অপচয় হবে না, আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। জমিতে অপচয় হচ্ছে 5-7 গুণ, আর বীজ আকারে হচ্ছে অ্যাটলিস্ট 25%। আর ফার্মারদের হাতে সিড নেই, কোম্পানি যদি বলে এবার তোকে ভাতে মারবো, মারতেও পারে। সো লেটস ট্রাই টু গেট ব্যাক দ্য সিড টু দ্য ফার্মার্স। এবং এটাতে কোম্পানিগুলো কিন্তু আমাকে রেগে একদম শেষ করে দিবে যে তুই আমার ব্যবসায় বন্ধ করবি। It's true. So that is called experimental research. তাহলে আশা করি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ এবং এক্সপেরিমেন্টাল আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। জাস্ট যদি একটা এক্সাম্পল দিলাম যে একাধিক ভ্যারিয়েবলস, দ্যাট ইজ সিডের উপর প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে, বা সিডটা শীর্ষ রেখে দিলে তার প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, আরো অন্যান্য বিষয়গুলো আমরা এইভাবে সুন্দর করে ল্যাবে করার পরে তারপরে আমরা অ্যানালিসিস পরেও করতে পারি। যেমন একটা করে দিলে এতটা হয়েছে, 2টা করে দিলে এতটা হয়েছে, 3টা দিয়ে এতটা হয়েছে, এটা